জাতীয় পরিচয়পত্রে যুক্ত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা পরিচয়, ফেব্রুয়ারির মধ্যেই শুরু হবে প্রক্রিয়া। খালেদার বিদেশে চিকিৎসার সুযোগ দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরামর্শ পেয়ে সিদ্ধান্ত। প্রতীক পেয়ে প্রচারে নামলেন নারায়ণগঞ্জ সিটির প্রার্থীরা, আইবি সহ মেয়র পদে প্রার্থী 7 জন। আগামী বছরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরিকল্পনা, সংক্ষিপ্ত হবে না সিলেবাস। এবং করোনা মহামারীর 2 বছরে প্রথম একদিনে শনাক্ত 12 লাখ, মোট আক্রান্ত 28 কোটি 31 লাখ। Saudi Extreme. Enjoy smooth speed. ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাদিন ফরিদ এবং আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। জাতীয় পরিচয়পত্রে এখন থেকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় সংযোজন করা হবে। জাতির সূর্য সন্তানদের সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছ থেকে তালিকা নিয়ে কাজ করছে বর্তমান কমিশন। ফেব্রুয়ারির মধ্যেই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। 2007 সালে ছবিসহ ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে এর ভিত্তিতেই দেয়া হয় জাতীয় পরিচয়পত্র। এরপর 2011 সালে স্মার্ট কার্ড প্রকল্প হাতে নেয় কমিশন। এনআইডি সার্ভারে প্রায় 11 কোটি 17 লাখ নাগরিকের তথ্য রয়েছে। এদের প্রায় সবাই লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র পেয়েছে, আর স্মার্ট কার্ড পেয়েছে প্রায় 6.5 কোটি মানুষ। এদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের আলাদাভাবে সম্মান জানাতে চায় নির্বাচন কমিশন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তাদের এনআইডি কার্ডে বীর মুক্তিযোদ্ধা পরিচয় সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের এই অবদানকে, সেটাকে আমরা সম্মানিত করতে চাচ্ছি। যারা জীবিত আছেন, যারা মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু তাদেরকে তো স্মার্ট কার্ড দিতে পারবো না। কিন্তু যারা জীবিত আছেন তাদেরকে আমরা দিতে পারি এবং তাদের নামটা যাতে লিপিবদ্ধ থাকে সে চেষ্টাই আমরা করে যাচ্ছি, যেটা যাতে স্থায়ীভাবে তার ভিতরে লিপিবদ্ধ থাকে। বীর মুক্তিযোদ্ধা কথাটা যাতে আমরা দৃশ্যমান হয় এবং সেটা স্থায়ী থাকে। দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে বর্তমান কমিশন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে স্মার্ট কার্ডে যে চিপটি রয়েছে তার নিচে লেখা হবে বীর মুক্তিযোদ্ধা। আমরা এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যে গেজেট নোটিফিকেশনটা হবে, ওনারা ওয়েবসাইটে যে গেজেটটা দিয়েছেন সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু নিজস্বভাবে কাউকে মুক্তিযোদ্ধা হিসেবে ডিক্লেয়ার দিব না, কাউকে কর্তন করব না। এটা এই কাজটি হলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় রুলস অফ বিজনেস অনুযায়ী। আমরা চাচ্ছি যে এটাকে এই কমিশন থাকা অবস্থায় মুক্তিযোদ্ধাদের অন্তত টোকেন হলেও আমরা দিয়ে যাতে এটাকে কার্যক্রমটাকে শুরু করতে পারি। নির্বাচন কমিশনের সার্ভারে বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি আলাদা জায়গা থাকবে বলে জানিয়েছে এনআইডি বিভাগ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনমন্ত্রী যেভাবে মত জানিয়েছেন তাতে আইনগতভাবে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। খালেদা জিয়ার চিকিৎসার ইস্যুতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। জিয়া অরফানেজ মামলায় 10 বছর, জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় 7 বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সরকারের বিশেষ মানবিক বিবেচনায় বর্তমানে কারাভোগের বাইরে তিনি। লিভার সিরোসিস সহ কিছু জটিল রোগে ভোগায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। আবেদনের বিষয়ে আইনি ব্যাখ্যা চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বরাষ্ট্র বিভাগ। সোমবার এর জবাব পাঠায় আইন মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সভা শেষে এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আইনগত কোনো সুযোগ নেই বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী মহোদয় যেভাবে লিখেছেন, যেভাবে জানিয়েছেন, আইনগত কোনো এটারই নেই, সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থানটা নিশ্চয়ই আপনি বুঝছেন। আমরা এখন এটা বসে
আলোচনার মাধ্যমে আমরা পরবর্তী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। মতামত পরীক্ষা নিরীক্ষা করে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে প্রয়োজনে ঊর্ধ্বতনের পরামর্শ নেওয়া হবে। সেই মতামতটা আমরা স্টাডি করছি। আমরা করে যদি প্রয়োজন মনে করি সেইটা আরো অধিকতর জায়গায় আমরা যদি প্রয়োজন হয় তাদের পরামর্শ নিব। এখন আমরা যতটুকু আমরা তার স্টাডি করে দেখছি যে আমাদের আরো এটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে 13 নভেম্বর গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দেয়ায় যদি কিছু ঘটে সেই দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে মানিকগঞ্জের সমাবেশে একথা বলেন তিনি। একই দাবিতে সমাবেশ হয়েছে মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ ও পটুয়াখালীতে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ করে আসছে বিএনপি। মঙ্গলবার এই কর্মসূচি পালিত হয় মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ ও পটুয়াখালীতে। মানিকগঞ্জের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন, এর মাধ্যমে সংকট সমাধান হবে না। আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, এই সংলাপ অর্থহীন। এই সংলাপে কোনোদিন এই সংকটের সমাধান হবে না, গণতন্ত্রের সমস্যার সমাধান হবে না, জনগণের ভোটের অধিকার ফিরে আসবে না। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিদেশের চিকিৎসার সুযোগ না দেওয়ায় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় সরকারকে নিতে হবে। যদি দেশাত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দেওয়া হয়, যদি কোনো কিছু ঘটে, তার সকল দায় দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে, আওয়ামী লীগের সরকারকে বহন করতে হবে। একই দাবিতে সমাবেশ হয়েছে মুন্সিগঞ্জ ও সুনামগঞ্জেও। এসব কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। পটুয়াখালীতে সমাবেশ শুরুর আগেই সভাস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত 30 জন। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপির সমাবেশ স্থলে আওয়ামী লীগ একই সময় সভা ডাকায় নওগাঁ পৌরসভা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই আদেশ বলে জানিয়েছেন জেলা প্রশাসক। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার মাঝি হলেন আইভি আর তৈমুর পেয়েছেন হাতি প্রতীক। মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা। এই নির্বাচনে মেয়র পদে সেলিনা হায়াত আইভি ও তৈমুর আলম খন্দকার সহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 7 জন প্রার্থী। মঙ্গলবার সকাল থেকে প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়। পরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দের দিন নগরবাসীর চোখ ছিল প্রধান 2 মেয়র প্রার্থী আওয়ামী লীগের ডক্টর সেলিনা হায়াত আইভি এবং স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের প্রতি। আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক নৌকা বরাদ্দ নেন সেলিনা হায়াত আইভি, আর হাতি প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারে নামেন তৈমুর আলম। সে সময় শান্তিপূর্ণভাবে নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। আর সরকারি দলের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন করতে আসছে, এখন উনি অনেক কিছুই বলবেন। উনি ওনার বাসার থেকে বেরোয় যে রাস্তাটার মধ্যে পা দেন, সেটা কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে করা। প্রতীক এবং প্রার্থী নিয়ে আওয়ামী লীগের এমপিরা গত 24 তারিখে প্রতীক বরাদ্দ আগেই আনুষ্ঠানিক ঘোষণার আগেই তারা নির্বাচনে শোডাউন করেছে। আসন্ন নির্বাচনের সেলিনা হায়াত আইভি ও তৈমুর আলম খন্দকার ছাড়াও মেয়র পদে লড়ছেন আরও 5 প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 148 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 জন। আমরাও মাঠে আছি, মাঠে ছিলাম, মাঠে থাকবো। তো নারায়ণগঞ্জে আসলে বাংলাদেশে একটি পরিবর্তন হাওয়া বইছে নির্বাচনে। সেই পরিবর্তন হাওয়া সমগ্র বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আসলে বর্তমান কমিশনের শেষ নির্বাচন। আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশনের নেতৃত্বে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনটা একটা সুষ্ঠু সুন্দর আইনানুগ একটা নির্বাচন পরিচালনা করব। প্রতীক বরাদ্দের পর উৎসব আমেজে নির্বাচনী প্রচারণায় নামেন প্রার্থীরা। আগামী 16 জানুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে কেউ কখনো সাহস করত না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন মামলা ও মুজিব বর্ষ নিয়ে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে ঘিরে বিভিন্ন মামলার রায় ও বিচার প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট প্রকাশিত স্মারকগ্রন্থ, বঙ্গবন্ধু ও বিচার বিভাগ এবং মুজিব বর্ষের স্মরণিকা ন্যায়কণ্ঠের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি ক্ষমতায় না এলে কেউ এই বর্বরচিত হত্যাকাণ্ডের বিচারের সাহস করত না। বঙ্গবন্ধু হত্যায় খন্দকার মোশতাকের সাথে জড়িত সবার মুখোশ একদিন উন্মোচিত হবে বলেন তিনি। ক্ষমতা আসতে যদি না পারতাম তো কোনোদিন আর এই বিচার হতো না, এটাই হলো বাস্তবতা। জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত, এতে কোনো সন্দেহ নেই, এবং তারই প্ররোচনায় এই ঘটনা, এবং এর সঙ্গে যে ষড়যন্ত্রকারী ছিল সেটা এখনো বের করা হয়নি, একদিন সেটাও বের হবে। খুনিদের আশ্রয় দেয় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তাদের কাছ থেকে এখন আইনের শাসনের কথা শুনতে অবাক লাগে। আমেরিকার মতো জায়গা, যারা সবসময় ন্যায় বিচারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু আমাদের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, আমরা যে ন্যায় বিচার পাইনি, বারবার যতজন রাষ্ট্রপতি এসেছে প্রত্যেকের কাছে বারবার অনুরোধ করেছি যে একটা সাজাপ্রাপ্ত আসামিকে আপনারা কিভাবে আশ্রয় দেন। আদালতের বিচারের রায় ইংরেজির পাশাপাশি বাংলায় অনুবাদ করে দিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাননীয় প্রধান বিচারপতি সহ জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝালকাঠির সুগন্ধা নদী থেকে শিশুসহ 2 মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। এদিকে আগুন লাগার ঘটনায় লঞ্চ মালিক সহ 8 জনের নাম উল্লেখ করে 20 জনের বিরুদ্ধে মামলা করেছেন মনির হোসেন নামে স্বজনহারা এক ব্যক্তি। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ অনেক যাত্রী। মঙ্গলবার সুগন্ধা ও বিষখালী থেকে এক যুবক ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই যাওয়ার সময় দুর্ঘটনা হয়, তো আমার বোন নিখোঁজ দেখে আমি আজকে ডিএনএ দিলাম। বয়স হবে 13 থেকে 14 বছর, পুরুষ ব্যক্তি। এর শরীরে জ্যাকেট আছে, শার্ট আছে, আর গেঞ্জি আছে, শীতের পোশাক আছে আর কি, আর পরনে জিন্সের প্যান্ট আছে। আপাতত দৃষ্টিতে তার মুখটা কিছুটা বিকৃত হয়ে গেছে, স্বাভাবিকভাবে চেনা যাচ্ছে না। সময় আমরা একটা সংবাদ পাই যে নদীর মাঝখানে, সুগন্ধা নদীর মাঝখানে একটি লাশ দেখা যায়। আমরা তাৎক্ষণিক ডিউটির অবস্থায় আমার পল্টনে থাকা অবস্থায় এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা একটা লোকাল ট্রলার নিয়ে আমরা নদীর মাঝখানে গিয়ে আমরা ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসি। আগুন লাগার ঘটনায় নৌযান আইনে সদর থানায় মামলা করেছেন নিখোঁজের এক স্বজন। মামলায় লঞ্চের মালিক সহ 20 জনকে আসামি করা হয়। মামলা রুজু হয়েছে, ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলছে। আমরা মামলা কোর্টে মামলার কপি পাঠাবো। এছাড়া এদের অভিযানে আমাদের পৃথক পৃথক টিম ইতিমধ্যে কাজ করছে। আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে এই কাজ হচ্ছে। এদিকে দ্বিতীয় দিনের মতো ঝালকাঠি শহরের পৌরমিনি পার্কে ডিএনএ টেস্টের জন্য স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়। সিআইডি বলছে, নমুনা সংগ্রহের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট পাওয়া গেলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে। যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং আমাদের পোস্টমর্টেমের সময় যে লাশগুলি আছে, যে লাশগুলি এখনো হস্তান্তর করা হয়নি, সেই লাশগুলি মূলত তাদের আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দেওয়া, এবং পরবর্তীতে যদি আমরা অন্য কোনো লাশ এখানে পাওয়া যায় উদ্ধার অভিযানের ফলে, সেই লাশগুলিকে আমরা তাদের আত্মীয় স্বজনের কাছে যেন পৌঁছে দিতে পারি, সেই জন্য মূলত এই ডিএনএ প্রোফাইলটা করা হচ্ছে। বৃহস্পতিবার মধ্যরাতে সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন অনেক যাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনার উদ্ধার অভিযানের বিষয়ে আরও জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, যে 2টি মরদেহ শনাক্ত করা হয়েছে তাদের ডিএনএ টেস্ট কি এখন পর্যন্ত হয়েছে কিনা, এ বিষয়ে চিকিৎসকেরা কিছু জানিয়েছেন কি, আর উদ্ধার অভিযানের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, আজকে
ষষ্ঠ দিনের মতো কিন্তু আর 9টা থেকে 9:30 বা 10টার মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে এবং গতকালকে যে 2টি লাশ পাওয়া গিয়েছিল সেই 2টি লাশেই কিন্তু আসলে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং একটি লাশের কিন্তু পরিচয়, একটি মরদেহের কিন্তু পরিচয় পাওয়া গেছে। যে শিশুটি উদ্ধার হয়েছিল 11 বছর বয়স, তার নাম মাহির, তার বাড়ি চাঁদপুরে। তিনি আসলে ওই শিশুটি তার নানির সাথে খালাবাড়ি বরগুনার বেতাগিতে লঞ্চে বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন এবং নানির সাথে নদীতে ঝাঁপিয়ে পড়েন। কিছুক্ষণ নানির সাথে থাকার পরে আসলে নানি তার নাতি অর্থাৎ মাহিরকে হারিয়ে ফেলে। তার বাবা চাঁদপুরের মাসুদ রানা, তার বাড়ি চাঁদপুর হলেও তারা আসলে ঢাকার মিরপুরে থাকতো এবং এই শিশুটি মিরপুরের একটি মাদ্রাসায় পড়ালেখা করতে বলে আমরা জানতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার গতকাল গভীর রাতে পরিবারের তার বাবা এসে তার শিশুটির লাশ শনাক্ত করে এবং তার লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর ডিএনএর বিষয়টি একটু জানিয়ে রাখি যে মরদেহ উদ্ধার হলে তাদের ময়নাতদন্ত হয়, ডিএনএ সংগ্রহ করা হয় এবং যাদের দাফন করা হয়েছে তাদেরও কিন্তু আসলে ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তো এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি গত 2 দিন কিন্তু ঝালকাঠিতে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বরগুনাতেও নমুনা সংগ্রহ করা হয়েছে। আমরা প্রায় 43 জনের নমুনা সংগ্রহ করেছে বলে সিইডির পক্ষ থেকে জানতে পেরেছি। আর সিইডির পক্ষ থেকে বলা হচ্ছে যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট পাওয়া যাবে। এই রিপোর্ট পাওয়া গেলে আসলে নিশ্চিত হওয়া যাবে যে কার স্বজন কে এবং যাদেরকে দাফন করা হয়েছে কার লাশ কোনটি। আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধর্ষণ সহ প্রায় 150 মামলার আসামি সাবেক হেফাজত নেতা মামুনুল হক। রাজনৈতিক, সাংগঠনিক ও ব্যক্তিগত নানা বিতর্কিত কাজে এবছর আলোচনায় ছিলেন তিনি। মামুনুলের মানবিক বিয়ে এবং সীমিত পরিসরে সত্য গোপনের ফতোয়া নিয়ে জনমনে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়, তৈরি হয় কার্টুন ও মিম। ভারতের প্রধানমন্ত্রী মোদির ঢাকা সফর বাতিলের দাবি এবং ভাস্কর্য অপসারণ চেয়ে সমালোচিত হন মামুনুল। ভাস্কর্য নির্মাণ অনইসলামিক এমন ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু সহ সব ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দেয় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও অন্যান্য নেতারা। মামুনুলের বক্তব্যে উৎসাহিত হয়ে কুষ্টিয়ায় ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্য। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরের বিরোধিতা করে 26 মার্চ কর্মসূচি দেয় হেফাজত সহ কয়েকটি সংগঠন। ঢাকার বাইতুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সংঘর্ষ হয়। রাজধানীতে হেফাজতের বিক্ষোভ ও হামলার নেতৃত্ব দেন মামুনুল হক। 3 দিনের সংঘর্ষে কমপক্ষে 12 জনের মৃত্যু হয়। বিভিন্ন এলাকায় থানায় ভারী অস্ত্র মোতায়েন করে পুলিশ। দায়ের করা হয় শতাধিক মামলা। ওয়াকফ সম্পত্তি হলেও ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া কাওমি মাদ্রাসা 18 বছর ধরে দখল করে রেখেছিলেন মামুনুল হক ও তার ভাই। গোয়েন্দা তথ্যের পর তা দখলমুক্ত করা হয়। এপ্রিলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টে অনৈতিক কাজের অভিযোগে এক নারীসহ মামুনুলকে আটক করে কিছু মানুষ। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেন মামুনুল। ঘটনার জেরে রিসোর্টে ভাঙচুর চালায় হেফাজতের কর্মীরা। মানবিক বিয়ের মাধ্যমে ওই নারীকে স্ত্রী দাবি করে মামুনুলের ফতোয়া ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আমার সাথে যিনি ছিলেন তিনি আমার বিবাহিতা দ্বিতীয় স্ত্রী। পরে এক ফেসবুক লাইভে এসে স্ত্রীকে খুশি করতে সীমিত পরিসরে সত্য গোপনের নতুন ফতোয়া দেন মামুনুল হক। পরে মামুনুলের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন ওই নারী। তিনি যে মৌখিক বিয়ের কথা বলেছেন তার কোনো স্বীকৃতি আমাদের দেশে প্রচলিত আইনে এখনো নাই। অতএব আমি বলবো যে এই বিয়ে আইন সিদ্ধ ছিল না। ওনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে, মিথ্যা বিয়ের আশ্বাস দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে উনি স্বীকারোক্তি দিয়েছেন। এছাড়া মামুনুলের বিরুদ্ধে লিপি নামের এক নারীকে অপহরণের অভিযোগ করেন তার ভাই। সহিংসতার মামলায় মামুনুলকে 18 এপ্রিল গ্রেফতার করে পুলিশ। আন্দোলন শুরু হওয়ার আগে উনি যেভাবে মানুষকে উত্তেজিত করে, তার অনুসারীদেরকে উত্তেজিত করেছে, প্রভোগ করেছে, তাতে আমাদের তদন্ত প্রমাণ হয় আসলে এই মাস্টার মাইন্ড হিসেবে উনিই
দায়ী। সংসদে মামুনুলের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিনোদনের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। এসব বিতর্কের জেরে ৭ জুন হেফাজতের নতুন কমিটি থেকে বাদ পড়েন মামুনুল হক। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশব্যাপী নানা ধরনের ঘটনা দুর্ঘটনায় আলোচিত বছর ছিল 2021 সাল। এসব ঘটনা নিয়ে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এর মধ্যে কিছু ঘটনা নাড়া দেয় পুরো দেশবাসীকে। খুন, ধর্ষণ, ডাকাতি, সাম্প্রদায়িক হামলা সহ নানা ঘটনা 2021 সাল জুড়েই ছিল আলোচনার তুঙ্গে। শারদীয় দুর্গোৎসবের সময় গুজব ছড়িয়ে কুমিল্লা, নোয়াখালী, রংপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতা নাড়া দেয় দেশবাসীকে। এর আগে সুনামগঞ্জের সাল্লায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে হিন্দুদের বাড়িঘরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এরপর ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা। ক্ষতিগ্রস্ত হয় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সহ অন্তত ৩৮টি সরকারি বেসরকারি স্থাপনা, মারা যায় ১২ জন। কুমিল্লায় কার্যালয়ে ঢুকে কাউন্সিলর সোহেল ও তার সহযোগীকে গুলি করে হত্যা বছরের অন্যতম আলোচিত ঘটনা। নভেম্বরের ওই হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় মামলার অন্যতম ২ আসামি। এর আগে ৩০ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যবসায়ী নাজমুল হাসানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার একদিন পর সে ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১৩ জুন কুষ্টিয়ার শিশু সহ ৩ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা নাড়া দেয় দেশবাসীকে। স্ত্রীর পরকীয়া জেরে এই হত্যাকাণ্ড বলে আদালতে স্বীকার করেন অভিযুক্ত পুলিশের এএসআই সৌমেন রায়। ১০ আগস্ট ফেনীতে ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার ডাকাতির ঘটনা আলোচিত হয় সারা দেশে। এতে জড়িত থাকার অভিযোগ ওঠে গোয়েন্দা পুলিশের ৭ কর্মকর্তার বিরুদ্ধে। ১০ নভেম্বর বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেলে বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেয়, মারা যায় এক রোগী। এতে দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়। এর আগে জুলাইয়ে মোহাম্মদ আলী হাসপাতালে অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায়, মারা যায় ২০ রোগী। এছাড়া চট্টগ্রামের খালের পানিতে ভেসে ও নালায় পড়ে মারা যায় ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কিশোর সহ কয়েকজন। একের পর এক এমন মৃত্যুর ঘটনা জনমনে জন্ম দেয় নানা প্রশ্নের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বছরটা পদ্মা সেতুর জন্য সাফল্যই বয়ে এনেছে। সেতুতে সব স্ল্যাব বসানো সড়ক ও রেলপথে পদ্মার 2 পার সংযুক্ত হয়েছে এবছর। শেষের পথে গ্যাস লাইন, সড়ক বিভাজন এবং সেতুর 2 পাশের রেলিং এর কাজ হয়েছে। বাকি রয়েছে লাইটিং, পিচ ঢালাই সহ কিছু কাজ। সেতু কর্তৃপক্ষের আশা সব কাজ শেষ করে জুনের মধ্যে খুলে দেওয়া সম্ভব হবে পদ্মা সেতু। পদ্মা সেতুতে সাফল্যের পালক মাথায় নিয়ে শুরু হয় বছর। 2021 সাল শুরুর আগে 10 ডিসেম্বর সবশেষ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে যুক্ত হয় পদ্মার 2 পার মাওয়া ও জাজিরা। ৭৬.৫০% সার্বিক অগ্রগতি নিয়ে শুরু হয় 2021 সালের কর্মযজ্ঞ। বছরের শুরুতেই টার্গেট ছিল সবগুলো রেল ও রোড স্ল্যাব বসানো। 2959টি রেল স্ল্যাবের মধ্যে সবশেষটি স্থাপন করা হয় 20 জুন। এ কাজে সময় লেগেছে 2 বছর 9 মাস। এদিকে নির্ধারিত সময়ের 1 মাস আগে আগস্টে স্থাপন হয় শেষ রোড স্ল্যাবটি। 2917টি রোডে স্ল্যাব বসাতে সময় লাগে 2 বছর 5 মাস। সব স্ল্যাব বসানোর মধ্য দিয়ে সড়ক ও রেলপথের সংযোগ ঘটে পদ্মার 2 পারের। আমরা সবগুলো রোড স্ল্যাব বসিয়ে ফেলছি। রেল স্ল্যাবটা কম্পারেটিভলি ইজি, কারণ চওড়া কম, জটিলতা নাই। কিন্তু রোড স্ল্যাবে যেহেতু ব্রিজটা এস কার্ভের, যার জন্য এখানে জটিলতা অনেক বেশি। তো এটাও একটা আমাদের কাছে অর্জন। অনেকগুলো আমাদের পানিতে চলে গেছিল, 35টা পানিতে চলে গেছিল, সেগুলো এখন নতুন করে করতে হয়েছে। নভেম্বরে শুরু হয়েছে পিচ ঢালাই, যা শেষ হবে আগামী বছরের এপ্রিলে। এছাড়া সড়ক বিভাজক ও সেতুর সাইড ওয়ালের কাজও শেষের দিকে। 2 সপ্তাহের মধ্যে শেষ হবে 9টি এক্সপানশন জয়েন্টের কাজ। সব মিলে 2021 সালে কাজ হয়েছে 12.5 ভাগ। করোনায় কঠোর লকডাউনের মধ্যেও বন্ধ হয়নি পদ্মা সেতুর কাজ। তবে বিশ্বব্যাপী কন্টেইনার সংকটে কিছুটা ভুগতে হচ্ছে, কারণ পদ্মা সেতুর অনেক মালামাল আসে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ থেকে। বিমানের ফ্লাইট চায়নাতে অনেক কমে গেছে, আসলে আবার অনেক কোয়ারেন্টাইন লাগে। চায়না গেলে প্রায় 1 মাস কোয়ারেন্টাইন লাগে, যেখানে যায় সেখানে 2 সপ্তাহ, আবার নিজের শহরে গেলে সেখানে 2 সপ্তাহ। আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা আছে, অনেকের মানসিকভাবে ডিস্টার্ব হয়ে যায়।
এই প্রজেক্ট এইভাবেই জটিল। আবার প্যান্ডেমিক এসে আমাদেরকে কিছুটা আরো জটিলতা বাড়িয়ে দিয়েছে, আমাদের ঝামেলা বাড়িয়ে দিয়েছে। সব সংকট মাথায় রেখেই সেতু উদ্বোধনের লক্ষ্য রয়েছে জুনে। নদী শাসন সহ বাকি কাজ 2022 সালের মধ্যেই শেষ করার আশা প্রকৌশলীদের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছরের মাঝামাঝি সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হলেও ভর্তি পরীক্ষার সেই সুযোগ নেই বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গুচ্ছ পদ্ধতিতে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলো এটি নিয়ে ভাবছে। 2 ডিসেম্বর থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। এখন শিক্ষার্থীদের চিন্তা কিভাবে হবে এই ব্যাচের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, যেহেতু এবার সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়েছে, তাই ভর্তি পরীক্ষার সিলেবাস কি হবে তা নিয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠক হবে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যগণ এই বাস্তবতার আলোকে তারা সিদ্ধান্ত নেবে এবং আমরা যৌথভাবেই ইউজিসির চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে মাননীয় শিক্ষামন্ত্রীর পরামর্শ বলেন, নির্দেশনা বলেন, সেই অনুযায়ী অচিরেই আমরা একটা বৈঠকে মিলিত হব এবং সেখানে আশা করি এই সমস্যাটির সমাধান হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে, সেখানে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। ডিনস কমিটির মাধ্যমে ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় ঠিক করা হবে বলে জানান উপাচার্য। এটি ডিনবৃন্দ নিজ নিজ যে ইউনিট প্রধান, তখন তারা সেটাই করবেন। তো সেটি সবসময় আমরা বিবেচনায় রাখি, শিক্ষার্থীদের যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রম বিবেচনায় রাখি। সুতরাং সেই পাঠ্যক্রম বিবেচনায় নিয়েই মূলত আমাদের সব ভর্তি পরীক্ষার আয়োজনগুলো করা হয়। 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 7টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আলাদা ভর্তি পরীক্ষা নেয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চম ধাপের ইউপি নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জের সদর উপজেলার 15 ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এসব ইউনিয়নে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি, তাই সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে চালাচ্ছেন প্রচারণা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই পোস্টার আর ব্যানারে সয়লাভ গোপালগঞ্জ সদর উপজেলার 15টি ইউনিয়ন। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা। নির্বাচন সামনে রেখে বিরামহীন প্রচার চালাচ্ছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সবাই আশাবাদ ব্যক্ত করছেন জয়ের। আমি নির্বাচিত হলে ইউনিয়নের যে রাস্তাঘাট, কালভার্ট যেগুলো অসমাপ্ত আছে, এগুলো সমাপ্ত করার জন্য। নির্বাচিত হলে গ্রামকে শহরে রূপান্তরিত করব এবং আমার ইউনিয়নে যে বাকি অসমাপ্ত কাজ আছে এই কাজগুলো সমাপ্ত করব এবং সন্ত্রাস এবং মাদক মুক্ত একটা ইউনিয়ন উপহার দেব জনগণকে। তবে সৎ ও যোগ্য প্রার্থীকে প্রতিনিধি হিসেবে বেছে নিতে চান ভোটাররা। আমরা এমন একজন প্রার্থীকে নির্বাচন করতে চাই যার দ্বারা ইউনিয়নের উন্নয়ন হবে, গরিব দুঃখী পাশে দাঁড়াতে পারে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক রয়েছে, সন্তোষজনক। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো আমরা ত্রুটি বিচ্যুতি পাইনি। ছোটখাটো যে ধরনের ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পঞ্চম ধাপে গোপালগঞ্জ সদর উপজেলার 15টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 87 জন স্বতন্ত্র প্রার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণা কেমন চলছে আর প্রার্থী ও ভোটারদের মতামত কি বিষয়? 15টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম ধাপে। আগামী 5 জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই 15টি ইউনিয়নের 87 জন চেয়ারম্যান প্রার্থী সহ 650 প্রার্থী প্রচারণা চালাচ্ছে। এর মধ্যে সাধারণ সদস্য পদে 411 জন এবং নারী সদস্য পদে 152 জন প্রার্থী রয়েছেন। সবাই পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে দিয়েছে এই ইউনিয়নের অলিগলি এবং
বাজার এলাকাগুলি। প্রতিদিন দুপুর থেকে রাত 8টা পর্যন্ত চলছে মাইকিং। আসলে এই এলাকায় যখন মানুষ ঢুকে, যখনই মনে হয় একটা উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনী উৎসব দীর্ঘদিন পরে হলেও দেশবাসী বা গোপালগঞ্জবাসী দেখতে পাচ্ছে এই প্রচারণার মাধ্যমে। তারা সবাই আমাদের গোপালগঞ্জের যে 15টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে, এই 15টি ইউনিয়ন কিন্তু উন্মুক্ত রাখা হয়েছে, দলীয় কোনো মনোনয়ন দেওয়া হয়নি। সেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তাদের নিজের পক্ষে ভোট আনার জন্য। তারা তাদের প্রতিশ্রুতিও শুনছেন। ভোটারদের একটি অভিমত, সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। ভোটাররা দাবি করেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে তারা নিশ্চয়ই তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন। এ ব্যাপারে আমি সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কথা বলেছি জেলা রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে, পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে। তারা আমাকে জানিয়েছেন যে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন জনগণকে উপহার দেওয়ার জন্য। সেজন্য তারা সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। আগামী 5 জানুয়ারি ভোট গ্রহণ শুরু হবে। এই ভোটের মাধ্যমেই জনগণ বুঝতে পারবে যে জনগণকে আমরা সঠিক নির্বাচন উপহার দিতে পারছি কিনা। এই ছিল আমাদের গোপালগঞ্জে প্রচারণার সর্বশেষ অবস্থা। নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। সিলেট রেল স্টেশনে টিকিট কালোবাজারি কোনোভাবেই থামানো যাচ্ছে না। কাউন্টারে ট্রেনের টিকিট পাওয়া না গেলেও 2 থেকে 3 গুণ বেশি দামে তা মিলছে অসাধু চক্রের কাছে। রেলের কিছু কর্মকর্তার যোগসাজশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। তবে কর্মকর্তারা বলছেন অনলাইন টিকিট বিক্রি হওয়ায় তাদের কিছুই করার থাকে না। সিলেট থেকে ঢাকা রুটে 4টি এবং সিলেট চট্টগ্রাম রুটে 2টি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল করে প্রতিদিন। যাত্রীদের অভিযোগ, বেশিরভাগ সময় কাউন্টারে গেলে টিকিট পান না তারা, এমনকি সিট খালি থাকলেও ফিরিয়ে দেওয়া হয় তাদের। যাত্রীরা বলছেন রেলের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে কালোবাজারি সিন্ডিকেট আগেভাগেই টিকিট কেটে রাখে, ফলে কাউন্টারে গিয়ে মেলে না টিকিট। তবে স্টেশনের আশপাশের দোকানগুলোতে 2 থেকে 3 গুণ দাম বেশি দিলেই পাওয়া যায় টিকিট। লাইনে দাঁড়ানোর পরে ওনারা বলে যে টিকিট নাই। আসলে পরে দেখা যায় যে আমরা যদি ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে বিভিন্ন লোকদেরকে যদি বলি, ওনারা আমাদেরকে যখন হাঁটাহাঁটি করি ওনারা আসে, তখন বলে ওনাদেরকে টিকিট আছে, ওনারা টিকিট আছে, বেশি টাকা দিয়ে টিকিট আনতে হয়। তারা টিকিট দিকে আমরা কাছে বেছে না, আবার অন্য দলাল মারফতে তারা টিকিট বিক্রি করে, এগুলাই তাদের কাজ। টিকিট মিললে তারা সিট দেয় না, অথচ বারা বারা তারা টিকিট বেছে বিক্রি করে, যে টিকিটের দাম 100 টাকা, 400 টাকা বিক্রি করে। অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলছে রেল কর্তৃপক্ষ। 50% টিকিট যে অনলাইনে মোবাইলে পাওয়া যায়, তখন মানুষ যখন মোবাইলের দোকানে পায় বা বিভিন্ন দোকানে যখন পায়, যারা মোবাইলে কাটে, কেউ যায় না বা ফেরত দেয়, তখন মনে করে সব টিকিট কাউন্টারে ওখানে দিয়ে দেয়, ওখানে গেলেই পাওয়া যায়। 2019 সালে ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়ম ও কালোবাজারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে সিলেট রেল স্টেশনের সে সময়ের ম্যানেজার ও 6 বুকিং সহকারী সহ 8 জনকে শাস্তিমূলক বদলি করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র ছাড়াই বগুড়ার সান্তাহারে চলছে রাইস মিল। এসব মিলের ধোঁয়া, ছাই, গ্যাস ও ধান ভাঙা মেশিনের বিকট শব্দে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। তবে এসব বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সান্তাহার পৌর এলাকার আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে নাহিদ রাইস মিল। এই রাইস মিল এবং পাশের একটি ইটভাটার শব্দে অতিষ্ঠ এখানকার লোকজন। এরই মধ্যে মিলের ছাই পড়ে এক শিক্ষার্থীর চোখের মারাত্মক ক্ষতি হয়েছে। ছাইয়ের জন্য আমার চোখে ক্ষতি হয়েছিল, সেই জন্য 15-20 হাজার টাকা এরকম খরচ হয়েছে। ছোট ছোট বাচ্চার লেখাপড়ায় অনেক ক্ষতি হয়ে যায়, ফল আনতে হচ্ছে না। নাহিদ রাইস মিলের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর গত 2 বছরে 7 বার তদন্ত শেষে 1 বছর আগে ওই রাইস মিল বন্ধ এবং বয়লার সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও এখনো চলছে এসব মিল। আমি এখানে পরিবেশ রক্ষার জন্য জীবন ভিক্ষা করতেছি আমার পরিবার বৌসলকে বাঁচার জন্য। তবে মিল মালিকদের দাবি রাইস মিলের বয়লার কিছুটা দূরে সরিয়ে নেওয়া হয়েছে। এখন মিলের পাশে বসবাসকারীদের ক্ষতি হবার কথা নয়। ক্ষতির কোনো ইয়াই নাই, যুক্তিই নাই। আপনি যদি কোন যে ক্ষতি হচ্ছে তাহলে তো এটা তো মন গড়া ভাবে। পরিবেশ অধিদপ্তর বলছে শিগগিরই অবৈধ এসব মিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করে উপজেলা ফুড অফিসার এবং আমাদের যে সহকারী পরিচালক দায়িত্বপ্রাপ্ত উনি যৌথভাবে তদন্ত করেছেন। সরজমিনে তদন্তের পরে আমাদের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আমরা দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তরের হিসেবে জেলার আদমদিঘি উপজেলায় রাইস মিলের সংখ্যা 204টি, এর মধ্যে অটো রাইস মিল 13টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে সেতু নির্মিত হলে বদলে যেতে পারে এলাকার চিত্র। নদীর পূর্ব তীরে সাতসনা বাজার ও পশ্চিম জামালগঞ্জে সরকারি অফিস, স্কুল, কলেজ ও হাসপাতাল। প্রায় 2 লাখ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। এমন পরিস্থিতিতে সুরমা নদীর উপর দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। 6টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালগঞ্জ উপজেলা। 2 লাখের বেশি মানুষের বাস এখানে। এই উপজেলাটিকে বিভক্ত করেছে সুরমা নদী, যা পাড়ি দেওয়ার একমাত্র ভরসা নৌকা। সুরমা নদীর পূর্ব দিক থেকে স্কুল, কলেজ, ব্যাংক, প্রশাসনিক ও স্বাস্থ্যসেবা পেতে যেতে হয় পশ্চিমের উপজেলা সদরে। অন্যদিকে পশ্চিম তীরের 3টি ইউনিয়নের লোকজনের নদী পার হয়ে আসতে হয় প্রধান ব্যবসা কেন্দ্রে। প্রতিনিয়ত নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন এসব মানুষ। এ অবস্থায় দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। রুগী টুকি লিয়ে যাইতে তো সমস্যা, এটা তো আরো বড় সমস্যা। প্রেশার রুগী হইলে, হার্টের সমস্যা রুগী হইলে আরো সমস্যা বেশি। একটা ব্রিজ থাকতো তাহলে তো আমাদের এই ভোগান্তিটা নাই, আমরা তাড়াতাড়ি হসপিটালে চলে যেতাম। আমাদের আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি যেন আমাদেরকে একটা ব্রিজের ব্যবস্থা করে দেন। স্থানীয় সাংসদ বলছেন, হাওর এলাকার উন্নয়নের জন্য সম্প্রতি একটি প্রকল্প অনুমোদন হয়েছে। এখানে সুরমা নদীর উপর সেতুর জন্য কাজ হবে বলে জানান তিনি। 3,500 কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প এই হাওর এলাকায় অনুমোদন হয়েছে একনেকে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জামালগঞ্জে ব্রিজও এই প্রকল্পের মধ্যে আছে। সেতুটি নির্মাণ হলে হাওড়াঞ্চলের উড়াল সেতুর সাথে সংযোগ স্থাপিত হবে। এতে উন্নয়ন হবে আর্থসামাজিক ও পর্যটন খাতেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারী শুরুর পর 2 বছরে এই প্রথম বিশ্বে একদিনে প্রায় 12 লাখ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 28 কোটি 31 লাখ। মঙ্গলবার বিশ্বে করোনায় মারা গেছে 6,300 জন। এ নিয়ে মোট মৃত্যু ছাড়িয়েছে 54,30,000। একদিনে সবচেয়ে বেশি 1,716 জনের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। সর্বোচ্চ প্রায় 3 লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে সেখানে, যা এখন পর্যন্ত একদিনে দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ প্রায় 1,80,000 রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। এটিও দেশটিতে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। যুক্তরাজ্যে একদিনে শনাক্ত হয়েছে 1,30,000। রাশিয়ায় একদিনে শনাক্ত কমলেও মারা গেছে 935 জন। স্পেনে 24 ঘন্টায় 1 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ বাড়লেও ওমিক্রন আতঙ্কে আফ্রিকার 8 দেশের ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালয়েশিয়া। তালেবান ক্ষমতা দখলের পর আর্থিক সংকটে আফগানিস্তানে বেড়েছে শিশু শ্রম। দেশটিতে দাতা সংস্থাগুলোর সহায়তা বন্ধ করে দেয়া এই সংকট তীব্র হয়েছে কয়েক গুণ। অর্থনীতি সংকটে তালেবান ক্ষমতা দখলের পর আর্থিক সংকটে আফগানিস্তানে বেড়েছে শিশু শ্রম। দেশটিতে দাতা সংস্থাগুলোর সহায়তা বন্ধ করে দেয়া এই সংকট তীব্র হয়েছে কয়েক গুণ। অর্থনীতি সংকটে পড়ায় দেশ জুড়ে বাড়ছে বেকারত্ব। এই অবস্থায় পরিবারের হাল ধরছে শিশুরা। আগস্টের মাঝামাঝিতে কাবুল দখলের মধ্য দিয়ে ফের আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান বাহিনী। এ ঘটনায় দেশটিতে অর্থ সহায়তা বন্ধ করে দেয় দাতা সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্রে জব্দ করা হয় আফগানিস্তানের জমাকৃত সম্পদ, আরোপ করা হয় নানা নিষেধাজ্ঞা। এ অবস্থায় চরম আর্থিক সংকটের মুখে পড়ে দেশটি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা বেকার হয়ে পড়ায় কাজে নামতে বাধ্য হচ্ছে শিশুরা। জুতা পলিশ, গাড়ি পরিষ্কারের মতো কাজ করে পরিবারের হাল ধরছে তারা। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অভাবে পড়ে কাজ শুরু করেছে এমন এক শিশু পারভেজ। চাচাতো ভাইদের নিয়ে কয়েক মাস ধরে জুতা পলিশের কাজ করছে সে। দিনে 70 থেকে 100 আফগানি উপার্জন তার। তার আব্বার চাকরি চলে যাওয়ায় স্কুলে যাওয়া বাদ দিয়ে কাজে যোগ দেয় পারভেজ। এদিকে কাজ পেতে দিনব্যাপী রাস্তার ধারে দাঁড়িয়ে আছে পারভেজের বাবা। আগে সংসার চালানোর মতো পর্যাপ্ত অর্থ উপার্জন করতেন তিনি। আমি এখানে প্রতিদিন আসি, কিন্তু 10 আফগানিও উপার্জন করতে পারি না। আমার খুবই খারাপ লাগে যে আমার ছেলে কাজ করছে, কিন্তু পরিস্থিতি ভয়াবহ। কাজের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে পারভেজের মতো শিশুরা। মাঝে মধ্যে এমনও হয় সারা দিনেও কোনো কাজ জোটে না। পারভেজের মতো কাবুলের অনেক শিশুই এই পরিস্থিতির সম্মুখীন। বাবা কাজ খুঁজে পেলে আবারও স্কুলে ফিরে যেতে চায় পারভেজ।
লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে আফগানিস্তানের নারীদের বিক্ষোভ দমনে ফাঁকা গুলি ছুড়েছে তালেবান যোদ্ধারা। রাজধানী কাবুলে মঙ্গলবারের এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পর্যাপ্ত খাদ্য সরবরাহ ও কাজের সুযোগের দাবিতে কাবুলে রাজপথে নামেন আফগান নারীরা। তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে তালেবান যোদ্ধারা। এরপরই এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করেন বিক্ষোভকারীরা। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে নারীদের কর্মক্ষেত্রে যাওয়া এবং মেয়ে শিশুদের স্কুলে যাওয়ার পক্ষে কথা বলেছিলেন তালেবান নেতারা। তবে এখনও বেশ কিছু প্রদেশে ষষ্ঠ শ্রেণীর মেয়েরা স্কুলে যাওয়ার অনুমতি পাচ্ছেন না বলে অভিযোগ তালেবানের বিরুদ্ধে। এবছরের অন্যতম আলোচিত ঘটনা মিয়ানমারের সেনা অভ্যুত্থান। বছরের শুরুতে 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আটক করা হয় সুচি সহ শীর্ষ নেতাদের। প্রতিবাদে বছর জুড়েই চলছে বিক্ষোভ। প্রাণ গেছে 1000-এর বেশি মানুষের, আটক হয়েছে কয়েক হাজার। মিয়ানমারে 2020 সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জয়ী হয় 83% আসনে। 2011 সালে সেনা শাসনের অবসানের পর এটি ছিল দ্বিতীয় দফা নির্বাচন। তবে ভোটে কারচুপির অভিযোগ তোলে সেনাবাহিনী। এরপরে শুরু সংকটের। 2021 সালের 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান হয় মিয়ানমারে। নির্বাচনে কারচুপির অভিযোগে আটক হন সুচি সহ এনএলডির শীর্ষ নেতারা। বাদ যাননি প্রেসিডেন্ট উইন মিন্টো। সেনা অভ্যুত্থানের পর জান্তা সরকারের বিরুদ্ধে রাজপথে নামে গণতন্ত্রকামীরা। বিক্ষোভ দমনে সহিংস পথ বেছে নেয় জান্তা। প্রাণ দিতে হয় 1300-রও বেশি মানুষকে। বাদ যায়নি শিশুরাও, আটক হয় কয়েক হাজার। 7 সেপ্টেম্বর জান্তার বিরুদ্ধে জনতার প্রতিরোধ যুদ্ধ ঘোষণা করে দেশটির ছায়া সরকার। মানুষের জীবন ও সম্পদ রক্ষার তাগিদেই এ লড়াই। এরপর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় মিয়ানমার সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ শহর ছাড়াও দেশটির নানা প্রান্তে জান্তা বিরোধী গেরিলা কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। গেরিলা যোদ্ধাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে দেশ ছাড়ছে হাজার হাজার মানুষ। এদিকে সেনা অভ্যুত্থানের পর থেকেই একের পর এক অভিযোগ আনা হয় শান্তিতে নোবেল জয়ী অং সান সুচির বিরুদ্ধে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞার পরও তার বিরুদ্ধে দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন সহ 11টি অভিযোগে বিচার শুরু করে জান্তা সরকার। সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমত উস্কে দেয়া এবং কোভিড-19 স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সুচিকে 4 বছরের কারাদণ্ড দেয় মিয়ানমারের একটি আদালত। একই অভিযোগে সুচি সরকারের প্রেসিডেন্ট এবং তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতা উইন মিনকেও দেওয়া হয়েছে 4 বছরের কারাদণ্ড। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিয়া লাতাকিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এই হামলা চালানো হয় বলে জানায় সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র। সামরিক কর্মকর্তাদের বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভূমধ্য সাগরের দিক থেকে লাতাকিয়ার কন্টেইনার ইয়ার্ড লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি বিমান বাহিনী। এটি এই মাসে ইসরায়েলের দ্বিতীয় হামলা। এর আগে 7 ডিসেম্বর লাতাকিয়া বন্দরে ইরানি অস্ত্রের চালানকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। লাতাকিয়া শহরকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনীর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। ফুটবলের নানা ঘটনা আলোচিত 2021 মেসি রোনালদো দলবদল ছিল আগ্রহের কেন্দ্রে। 2 মেগা ইভেন্টের রোমাঞ্চ ছড়িয়েছে। আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় আর ইতালির ইউরোতে সাফল্য বছরের বড় ঘটনা। করোনা প্রতিকূলতার মাঝেও অলিম্পিকের সফল আয়োজন দিয়েছে স্বস্তি। আর ক্রিকেটে টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে শেষ ভাগে আলো কাড়ে অস্ট্রেলিয়া। চুক্তি নবায়ন করতে এসেছিলেন, হয়েছে উল্টো। পারিশ্রমিক জটিলতায় অনেক নাটকীয়তা, প্রাণের ক্লাব বার্সেলোনা ছাড়তে হয়েছে। লিওনেল মেসি এখন পিএসজির। অন্য পাশে ক্রিস্টিয়ানো রোনালদো ফিরেছেন ম্যানচেস্টারে। ইউভেন্টাস ছেড়ে আচমকায় পুরনো ডেরায় ভিড়ে চমকে দিয়েছেন সবাইকে। 2 বিশ্বসেরার দলবদল তাই বছরের অন্যতম বড় ঘটনা। রেকর্ড করে ম্যান সিটিতে গ্রিলিশ, বার্সা থেকে গ্রিসব্যানের আতলেটিকো মাদ্রিদে ফেরা কিংবা রিয়াল ছেড়ে রামোসের পিএসজিতে পাড়ি জমানো সবই শিরোনামে ছিল অনেকটা সময়।
টানা ব্যর্থতা সমালোচনায় বছরের শেষ ভাগে কোচ কোম্যানকে ছাঁটাই করে বার্সেলোনা সেই জায়গায় জাভিকে ফিরিয়ে সমর্থকদের মন রেখেছেন লাপোর্তা। মেসির হাতে কোপা আমেরিকা ফুটবলে এবছরের সেরা মুহূর্ত। ব্রাজিলকে হারিয়ে 28 বছর পর মেজর ট্রফি জয় রাঙিয়েছে আর্জেন্টিনাকে। ইউরো চ্যাম্পিয়নশিপের উন্মাদনা রোমাঞ্চ ফুটবল প্রেমীদের মন ভরিয়েছে। ইতালির ইউরোপ সেরা হওয়ার মাহাত্ম্য কোনো অংশেই কম নয়। টিনেজার রাদুকানুর ইউএস ওপেন জয় টেনিসের সবচেয়ে বড় ঘটনা। রাদুকানুর রূপকথার গল্প যেমন রয়েছে, তেমনি জকোভিচের জন্য বছরটাই স্পেশাল। ফেডেক্সের 20 গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড স্পর্শ করে অন্য উচ্চতায় সার্বিয়ান সুপারস্টার ছাড়িয়ে যাওয়ার সুযোগ মিসে অবশ্য আক্ষেপ রয়েছে। ক্রিকেটে অস্ট্রেলিয়া বনে গেছে টি-20-র বিশ্ব চ্যাম্পিয়ন। ফাইনালে নিউজিল্যান্ড আবারও ব্যর্থ। আমিরাতে ওয়ার্নার ফিঞ্চদের উৎসব এই বছরের সেরা মুহূর্তগুলোর অন্যতম। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনুশীলনের দিনগুলোতে ছিল ঝকঝকে রোদ, অথচ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের 2/3 খেলা হয়নি বৃষ্টিবাগড়ায়। মাত্র এক সেশন খেলা হয়েছে, তাতে দাপট টাইগার পেসারদের। রাহি তাসকিনের দুরন্ত বোলিংয়ে কোণঠাসা স্বাগতিকদের সংগ্রহ 5 উইকেটে 71 রান। এমন দৃশ্যের অপেক্ষাতেই সবসময় থাকেন পেস বোলাররা। মেঘলা আকাশের নিচে স্লিপে 5 জন নিয়ে বল করছেন শরীফুল। নিউজিল্যান্ডের উইন্ডি কন্ডিশনে এসেছে এমন সুযোগ। নিজের দেশে অবহেলিত পেসারদের দিকেই এখন তাকিয়ে থাকা। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র 27.3 ওভার, যেখানে 71 রান তুলতেই 5 উইকেট হারিয়েছে স্বাগতিকরা। পেস জুটি রাহি তাসকিন মিলে ভাগাভাগি করেছেন উইকেটগুলো। বলাররা খুব ভালো বোলিং করছে এবং অনেক সময় আমরা অনেক ভালো কামব্যাক করছি। সবচেয়ে ভালো জিনিস হলো অনেকদিন পরে আমরা বলাররা নতুন বলে ভালো জায়গায় বোলিং করতে পারছি। ওভারঅল আমরা সব পেস বোলাররাই মোটামুটি ভালো জায়গায় বোলিং করছি। প্রস্তুতি ম্যাচটি শুরুর আগেই বৃষ্টির কবলে পড়ে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। বৃষ্টির ফাঁকে ফাঁকে খেলায় টাইগার পেসারদের দাপট স্পষ্ট। প্র্যাকটিস ফ্যাসিলিটি আমরা যতটুকু পেয়েছি অতটুকু আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। আর পরে হলো আজকের যে কন্ডিশন ছিল, মানে নিউজিল্যান্ডের উইকেটের যে কন্ডিশন ছিল, ওই কন্ডিশন অনুযায়ী বোলিং করতে পারছি। অনেকদিন পরে আমরা একটা ম্যাচ খেলতে পারছি, এটা অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হয়েছে। 1 জানুয়ারি শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টেস্ট। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মোহাম্মদ সালাহ, সাদিও মানেদের ব্যর্থতা ইপিএল এর দ্বিতীয় হার লিভারপুলের। লেস্টার সিটির মাঠে একের পর এক সুযোগ নষ্ট করে 1-0 গোলের ব্যবধানে হেরেছে অল রেডস। শুরুতেই স্বাগতিকদের চেপে ধরল এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। মিশরীয় তারকা সালার পেনাল্টি রুখিয়ে দিয়ে অল রেডদের রেকর্ড ভাঙেন লেস্টারের ডেনিস গোলকিপার ক্যাসপার স্মাইকেল। 4 বছর পর কোনো পেনাল্টি মিস করল লিভারপুল। সুযোগ পেয়েছিল সাদিও মানেও, তবে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা বাড়ান তিনি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধ আগোছালো অতিথিরা এই সুযোগে জয়সূচক গোলটি করেন লেস্টারের ইংলিশ উইঙ্গার অ্যাডমোলো লুকম্যান। এই হারে চেলসির সমান 41 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ লিভারপুল, শীর্ষে ম্যানচেস্টার সিটি। এ ছিল এখনকার সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।